আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সবার এসএসসির প্রিপারেশন কিরকম, পড়াশোনা কেমন চলতেছে ভাইয়াকে একটু জানাও। যারা চলে আসছো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে, সবাই যেন খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়। এবং তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো। যতক্ষণ ক্লাসটা কন্টিনিউ হয় শুধু ততক্ষণ। তোমরা যদি মনে করো যে না আমরা ক্লাস টাইমলাইনে শেয়ার করে রাখবো না, তো এটাই না, তোমরা যদি মনে করো টাইম লাইনে ক্লাস থাকলে ভালো দেখা যায় নেই, তাহলে তুমি শুধুমাত্র যতক্ষণ ক্লাস করবা তত সময়ের জন্য তোমার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখবা। তাহলে কি হবে? তাহলে তোমার বন্ধুরা জানতে পারবে যে তুমি এখানে ক্লাস করতেছো। তোমার আশেপাশে যে বন্ধুরা আছে তারাও সাথে সাথে তোমার সাথে ক্লাসগুলো করতে পারবে। তো তুমি যেহেতু ক্লাস করতেছো, তারা ক্লাস করুক, এটা তো তুমিও চাবে যে আমার বন্ধুরাও আমার সাথে ক্লাস করুক, তাই না? যদি তাই চাও তাহলে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে যুক্ত হও। এবং আমি সবগুলো গ্রুপে ক্লাসটা দিয়ে আসি, আমাদের যতগুলো গ্রুপ আছে। এবং তোমরাও আশা করি তোমাদের বন্ধুদের মাঝে এবং সবগুলা গ্রুপে তোমরাও ক্লাসটা শেয়ার করে দিবা যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারে। কারণ তোমার সাথে যদি তোমার বন্ধুরা ক্লাস করে, তো তোমার কিন্তু কোথাও কোনো কম পড়বে না, কারণ আমি যা পড়াবো এটা তোমার বন্ধুরাও দেখতে পারবে, তুমিও দেখতে পারবে। সো এগুলা নিয়ে কখনো কখনো তোমার কখনো হবে না। তো তাহলে তোমাদের পড়াশোনার প্রিপারেশন কেমন চলতেছে? তো গত ক্লাসটা কে কে করছো? গত ক্লাসটা কি সবাই করছো? গত ক্লাসটা সবার করা হয়েছে? গত ক্লাসটা কি সবারই করা হয়ে গেছে? যদি কেউ না করে থাকো, রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে দেখে নিবা। রিপন্স একাডেমি ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা। ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা। যদি কেউ ক্লাসটা না করে থাকো, এবং কি এর আগে আমাদের পূর্বে যত ক্লাস হয়েছে, সব ক্লাস নাই, আমাদের কিছু ক্লাস, মানে আমাদের ফেসবুকে যত ক্লাস হয়েছে কিছু অংশ ক্লাস আমরা ফেসবুক থেকে ইউটিউবে আপলোড করছি, সেখান থেকে তোমরা ক্লাসগুলা দেখে নিবা। আশা করি ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবো এই ক্লাসগুলো দেখলে। এখানে তোমরা অনেক কিছুই পাবা যেগুলো তোমাদের এখানে তোমরা অনেকে করতে পারো না এই ক্লাস, কারণ তোমরা অনেকে পরে যুক্ত হয়েছো, তো সবাই তো ক্লাসগুলো পাও নাই। তাহলে তোমরা ওইখান থেকে ক্লাসগুলা দেখে নিতে পারবা। আচ্ছা, অনেক কথা হইলো, 2-3 মিনিট অনেক কথা হয়েছে। তো সবাই আসছে দেখি কতজন হয়েছে তাহলে। কই কতজন হয়েছে? 44 জন। গতদিন আমরা 100+ ছিলাম, আজকে কি 100+ হবে না? ইনশাল্লাহ হবে। সবাই আমাদের বন্ধুদেরকে একটু মেনশন করি। 44 জন, আমরা যদি 44 জনকে মেনশন করি, হ্যাঁ আজকে আর একটু ক্লিয়ার হবে। তাহলে আরো 44 জন চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু মেনশন করো, আমি একটু ক্যামেরাটা একটু দেখে ঠিক করি, কারণ ক্যামেরার মধ্যে একটু সমস্যা হইতেছে।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা 24 সালের বোর্ড নিয়ে আলোচনা করব। গতদিন আমরা 23 সালের একটা বোর্ড নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আসছো তোমাদের বন্ধুদেরকে মেনশন দিবা, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। এবং যারা পূর্বের ক্লাসটা দেখো নাই তারা রেসপন্স একাডেমিক ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিবা। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেই ম্যাথটা আমরা লিখে রাখি। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটা হলো যে এখানেও মূলত আজকে আমরা দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব, একটা সমান্তরাল ধারার ম্যাথ, একটা গুণোত্তর ধারার ম্যাথ। যেহেতু আমরা বোর্ড নিয়ে আলোচনা করতেছি, আমার কোর্সে স্টুডেন্ট কতজন হয়েছে এটা তোমার জন্য মুখ্য বিষয় না। তুমি এখানে ক্লাস করতেছো, ক্লাস করো। আর তোমার যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে তুমি আমার কোর্সে যুক্ত হতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে তোমার কোর্সে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু কোর্সে ক্লাস স্টুডেন্ট কতজন, তো আপনার পদার্থতে কতজন, আপনার অফলাইনে কতজন, এগুলা জানার বা হিসাব করার তোমার কোনো প্রয়োজন নাই, কারো কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আমার অফলাইনে কয়জন, অনলাইনে কয়জন, কোথায় কয়জন পড়তেছে, এগুলো তোমার জানার প্রয়োজন নেই। তোমার জানার প্রয়োজন আমি যে পড়াইতেছি তুমি বুঝতে পারতেছো কিনা। তুমি যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি না বুঝতে পারো তাহলে তুমি বেটার কোনো অপশন খুঁজবা। আমি বলবো না কাউকে যে আমার ক্লাস না বুঝতে পারলে তুমি ক্লাস করো। আমার কথা হলো, আমার এখান থেকে তুমি যদি শিখতে পারো তাহলে শেখার জন্য থাকো। আর যদি মনে হয় যে না তুমি শিখতে পারতেছো না, তাহলে তুমি অবশ্যই কোনো একটা বেটার অপশন খোঁজার চেষ্টা করবে। কারণ তুমি যদি, তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমাকে সারা জীবন বহন করতে হবে। তুমি যদি আমার কথা না বুঝো, আমার এখানে যদি তুমি মনে করো যে পড়ে থাকো, তুমি যদি কোনো কিছু না শিখতে পারো, তোমার রেজাল্ট খারাপ হবে। তো আমি চাবো না কখনোই তোমার রেজাল্ট খারাপ হোক। আমি কখনোই চাবো না তোমার রেজাল্ট খারাপ হোক। আমি চাবো তুমি যেখানে বুঝতে পারো, তুমি আমার কাছে হতে পারে, অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে, বা অফলাইনে হতে পারে, বা তোমার পাশে কোথাও হতে পারে, বা তোমার বন্ধুর কাছ থেকে হতে পারে, তুমি যেখান থেকে পারো সেখান থেকে ভালোভাবে শেখার চেষ্টা করবা। কারণ তোমার এসএসসিতে একটা ভালো রেজাল্ট করা প্রয়োজন, ভালো একটা মার্ক পাওয়া প্রয়োজন। ঠিক আছে, আসো। তো আমরা যে ম্যাটার নিয়ে আলোচনা করব, একটি সমান্তর ধারার দেখা যাইতেছে না 19তম পথ 74 এবং 26তম পথ 102। 26তম পথ 102। আরেকটা দেওয়া আছে একটি গুণোত্তর ধারার গণিত। গণিত পড়াইতেছি। একটি গুণোত্তর ধারার, একটি গুণোত্তর ধারা দেওয়া আছে এবং একটি গুণোত্তর ধারা, ধারাটা হলো 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। তো এখানে আমাদের খ নাম্বার কোশ্চেনটা হলো, দেখো এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে। এখানে খ নাম্বার কোশ্চেনটা হলো, খ নাম্বার কোশ্চেন বলছে গুণোত্ত ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। উদ্দীপকের সমান্তরাল ধারাটির প্রথম 31 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে বলছে কি কোশ্চেন, গুণোত্তর ধারাটি পি কিউ আর এর মান নির্ণয় করো। খ নম্বর কোশ্চেন বলছে গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান, পি কিউ আর এর মান নির্ণয় করো। দেখো তাহলে এখন আমরা কি শিখবো, পি কিউ আর এর মান নির্ণয় শিখবো। ভাইয়া বোর্ড এটা কত, বোর্ড হলো চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024। চ বোর্ড লিখলেই হবে না, চ বোর্ড লিখলেই হবে, চ বোর্ড, বোর্ড 2024।
পুরোপুরি দেখা যায় না, দাঁড়াও আর একটু করে দেই, দেখা যাবে, দাঁড়াও ওয়েট, এখন দেখা যাইতেছে না পুরোপুরি? এখন পুরোপুরি দেখা যাইতেছে, এখন পুরোপুরি দেখা যাইতেছে, ঠিক আছে। ভাইয়া ম্যাথ সব সেম, এটা জেনারেল স্টুডেন্টরা পড়তে পারবে, মাদ্রাসার স্টুডেন্টরা পড়তে পারবে। তো জেনারেল স্টুডেন্টরা পড়তে পারবে, মাদ্রাসার স্টুডেন্টরা পড়তে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে এখন? তো দেখো তাহলে আমাদের বলছে গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করতে বলছে, কি বলছে? গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করতে বলছে। তো এইরকম যদি ম্যাথ আসে, গুণোত্তর ধারার গতদিন আমরা একটা ম্যাথ পড়ছি, আজকে একটা ম্যাথ পড়বো, এই দুইটা ম্যাথ গুণোত্তর ধারার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। গতদিন একটা ম্যাথ পড়ছি এবং আজকে একটা ম্যাথ পড়বো, এই দুইটা ম্যাথ গুণোত্তর ধারার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সমাধান করব। যে ক্লিয়ার আছে? তো এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সমাধান করব। তো এখন আমরা সমাধানে চলে যাব, ঠিক আছে। এখন আমরা সমাধানে চলে যাব। সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা ধারাটা লিখে নেই, যে ধারাটা দেওয়া আছে, যে ধারা দেওয়া আছে ওই ধারাটাই লিখবা, এখানে যা দেওয়া আছে তাই লিখবা তুমি, ঠিক আছে। এখানে যা দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রদত্ত ধারাটা লিখি আমরা, তাহলে সমাধানে চলে আসলাম। খ নাম্বার সমাধান, প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা কি কি, প্রদত্ত ধারাটা কি, 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3 প্লাস ডট ডট। এটা আমাদের কি প্রদত্ত ধারা দেওয়া ছিল। তো এই ধারা থেকে আমরা কি চিনতে পারতেছি বা কি পাইতেছি, তো আমরা এই ধারা থেকে কি পাইতেছি, এই ধারা থেকে আমরা দেখো বলতে পারতেছি প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ পি, তৃতীয় পদ কিউ, চতুর্থ পদ আর, পঞ্চম পদ 3√3, তাই বলতে পারতেছি না আমরা। এই ধারা থেকে আমরা কি কি বলতে পারতেছি, বলতে পারতেছি প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, চতুর্থ পদ এটা, পঞ্চম পদ এটা, তাই বলতে পারতেছি। যদি বলতে পারি তাহলে ধরে নেই গুণোত্তর ধারার, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল কত, 1/√3, ধরে মানে এটা ধরে নিলাম যে গুণোত্তর ধারার প্রথম পদটা কত, 1/√3, এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ইকুয়াল, দেখো এখানে মান দেওয়া নাই, তো আমি চাইলে এখানে মানটা, আমাদের ক্লাস রুটিন ফিক্সড হয়ে গেছে, আমাদের সপ্তাহে টোটাল 14টা ক্লাস হবে, সপ্তাহে টোটাল 14টা ক্লাস, তার মধ্যে মোট ক্লাস হবে 14টা। তোমরা উচ্চতর গণিত করাইতে বলতেছো, মোট ক্লাস হলো 14টা, তার মধ্যে 11টা ক্লাস হবে হলো আমাদের পেইড কোর্সে, মানে আমাদের প্রাইভেট গ্রুপে, 11টা ক্লাস পেইড কোর্সের ক্লাস প্রাইভেট গ্রুপে হবে, এটা হলো প্রাইভেট গ্রুপে হবে। আর 3টা ক্লাস হবে ফ্রি, 3টা ফ্রি ক্লাস হবে। এই ফ্রি ক্লাসগুলো আমাদের আমরা গণিতের উপর রাখছি, 3টা ক্লাসই গণিতের উপর রাখছি, কারণ প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করাইলে ওই ক্লাসে কিছুই বুঝবা না। কিন্তু গণিত যদি 3টাই করাই তাহলে এখান থেকে তাও কিছু শিখতে পারবা, 3টা গণিত করাইলে তাও কিছু শিখতে পারবা, কিন্তু যদি একদিন গণিত, একদিন পদার্থ, একদিন উচ্চতর পড়াই সপ্তাহে, তাহলে অনেক কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। আসো তাহলে আমরা এখান থেকে সাধারণ অনুপাত আর আমরা এটা থেকে লেখা নিতে পারি, যদি আমরা চাই লেখা নিতে পারি p/1/√3, এটাও লিখতে পারি, বা আমরা লিখতে পারি এখানে, তো এটাকে তুমি যখন
এই উপর এটা যখন লবে তুলে দেবা, এটা যখন হরে নিয়ে আসবা, তখন তুমি লিখতে পারবা আর ইকুয়াল টু পি রুট থ্রি, এটা লিখতে পারবা। তার সাধারণ অনুপাত তুমি এটা লিখতে পারো, লিখলেও লেখো, না লিখলে সমস্যা নাই। এবং দেখো এখানে আমি একটা রেড কলম দিয়ে লিখি, আটকে যায় না, জাস্ট লাইটে একটু সমস্যা করে। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এটা আমাদের দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। তাহলে আমরা ধরি গুণোত্তর ধারার পঞ্চম পদ, গুণোত্তর ধারার পঞ্চম পদ কত? 3√3। গুণোত্তর ধারার পঞ্চম পদ তুমি এইভাবে গুণার পরে এটা দেখবা অনেক সময় পঞ্চম পদে না থেকে, হ্যাঁ, আর এর মান না লিখলেও হবে, যদি শুধু আর রাখবা তাও হবে, মানে শুধু যদি এটুকু রাখো, মানে শুধু আর রাখো তাও হবে, লিখতে হবে এরকম না, না লিখলেও হবে, তুমি আর এটুকু বাদ রাখতে পারো যে সাধারণ অনুপাত আর, জাস্ট এই কথাটা এরকম রাখলেও হবে। ঠিক আছে, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর, তুমি যেহেতু মান জানো না লেখার দরকার নাই, কিন্তু আমরা মানে আর নির্ণয় জানি আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই কারণে আমি লিখে দিছি, তুমি না লিখলেও হবে, কেউ যদি না লিখতে চাও সমস্যা নাই। গুণোত্তর ধারার পঞ্চম পদ, তো এইখানে যদি আর এর জায়গায় মান দেওয়া থাকতো তাহলে লিখতাম চতুর্থ পদ, যদি এইখানে মান না দেওয়া থাকে, এখানে দেওয়া থাকতো, তাহলে লিখতাম ষষ্ঠ পদ। তো এটা খেয়াল রাখবা, আমি এখানে পঞ্চম লিখছি বিদায় যে সবসময় পঞ্চম হবে এরকম না, এখানে পঞ্চম আছে, যদি এখানে পঞ্চম পদের মধ্যে না থাকে পি কিউ আর এন, ধরো এখানে মানটা দেওয়া থাকতো, তাহলে তুমি লিখতাও কি ষষ্ঠ পদ। ধরো আর এর জায়গায় মান দেওয়া থাকতো, তাহলে তুমি লিখতাও চতুর্থ পদ। ক্লিয়ার? এদিকে যাদের অল ক্লিয়ার হয়ে গেছে, যাদের সব শেষ, আমি বলছি তাদের ক্লাস করার প্রয়োজন নাই, যদি কারো কিছু শেখার থাকে তাহলে ক্লাস করো, যদি কারো রিভিশন দেওয়ার থাকে তারপরেও ক্লাস করো, কিন্তু যদি কারো শেখা হয়ে গেছে এগুলা পড়ার দরকার নেই, এগুলা বাদ দেন, এগুলা বলবা না কেউ, কারণ তোমার সব শেষ। এখানে অনেক স্টুডেন্ট আছে যে এখনো শুরুই করে নাই, অনেক স্টুডেন্ট আছে যে মাঝামাঝিতে আছে, যার জন্য আমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছি যাতে রিভিশনটা হয়ে যায়। দেখো, তাহলে আমরা চাইলে আর এর মান দিতে পারি, না দিলে নাও দিতে পারি, অথবা আর এর জায়গায় থাকলে তাহলে লিখতাম চতুর্থ পদ, এখানে আছে বিদে পঞ্চম পদ, এখানে থাকলে ষষ্ঠ পদ, আমরা গুনে গুনে বের করতাম কোনতম পদে আছে। এখন যেহেতু আমাদের এখানে চতুর্থ পদ লিখছি, তারপরে আমরা নিচে জায়গা আছে আমরা লিখি, আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমরা এনতম পদের সূত্র কি জন্য ব্যবহার করলাম? কারণ এইখানে এনতম পদের মান পাইছি, আমরা তম পদের মান পাইছি বিধায় আমরা তম পদের সূত্র ইউজ করলাম। যদি এন সংখ্যক পদের সমষ্টির মান পাইতাম তাহলে এন সংখ্যক পদের সমষ্টি ইউজ করতাম, যেটা সমান্তর ধারায় আমরা পাবো, কয়েকবার পাবো কয়েকটা অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, আসো তাহলে, অতএব গুণোত্তর ধারার কততম পদ? পঞ্চমতম, এটা 5 ওইভাবে লিখি যেহেতু এখানে ওইটাই লিখছি, পঞ্চমতম পদ এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, নিচে দেখা যাবে, ইনশাআল্লাহ দেখা যাবে, এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 4। সবাই অনেক ব্রিলিয়ান্ট, সবকিছু বের করে ফেলছে সবাই অঙ্কের, ভালো, ব্রিলিয়ান্ট থাকা ভালো, লাস্ট মুহূর্তে অবশ্যই ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের দরকার আছে। তো তোমার ক্লাস করতে ভালো লাগে না? তোমাকে কেউ ক্লাস করতে বলছে? কাউকে ক্লাস করতে কি জোর করা হয়েছে এখানে? দেখো, ফ্রিতে তো, যার জন্য ক্লাস করতে মন চায় না, তো ফ্রি ক্লাস অফ করে দিলে তখন ঠিক ক্লাস করতে মন চাবে। দেখো, তাহলে পঞ্চম পদ গেল। তো এখন যদি আমরা লিখি শর্ত মতে এই পঞ্চম পদ ইকুয়াল টু এই পঞ্চম পদ, লেখো তাহলে শর্ত মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 3√3, এর মান কত ছিল? 1/√3, বসাও 1/√3,
r⁴ ইকুয়াল 3√3। এই 1/√3 এখানে ভাগাকারে আছে না আর এর সাথে, ওই সাইডে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি r⁴ ইকুয়াল এই √3 আর √3 গুণ হয়ে 3 হবে, আর একটা 3 ছিল, কত হবে তাহলে 9। কত হবে 9। এখন আমাদের এই সাইডে এমন একটা মান আনতে হবে যেন পাওয়ারটা 4 হয়, যেন পাওয়ারটা ভাইয়া এইখানে আমরা ক্লাসগুলা পড়ে নেওয়ার পেছনে কারণ হলো যে আমাদের কোর্সে যে স্টুডেন্টগুলো আছে বা অন্য অন্য যারা স্টুডেন্ট আছে যারা মূলত ভালো স্টুডেন্ট, তারা 9টা পর্যন্ত পড়াশোনা করে, 9টার পরে খাওয়া দাওয়ার পরে ওই টাইমে ক্লাসটা ওরা মনোযোগ সহকারে করতে পারে। আর এটা থাকলে দেখা যায় যে কোর্সের পড়াশোনা আছে, অন্যান্য পড়াশোনা আছে, ওই পড়াশোনাটা তাদের নষ্ট হয় বা ওই পড়াশোনাটা তাদের করা হয় না, যার জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো এখানে নেওয়া হয়েছে। এবং এছাড়াও আমি বললাম যে আমাদের আরো কোর্সের ক্লাস আছে 3টা সাবজেক্টের, আরো আমাদের 3টা কোর্সের ক্লাস আছে। তো ওই ক্লাসগুলো কন্টিনিউ করার পরে এই ক্লাসটা নিতে হবে। তো সবকিছু চিন্তা ভাবনা করে তো আমাদের কাছে এটাই পারফেক্ট একটা সময় মনে হয়েছে। এবং অন্য অন্য স্টুডেন্টদের কাছ থেকে যখন ভোট নেওয়া হয়েছে তখন 3 এর পর একবার বুঝিয়ে দেন। তো দেখো এটা একটু বুঝাইতেছি তাহলে। তো এই সবকিছু চিন্তা ভাবনা করে এবং তোমাদের কাছে ভোট নেওয়ার পরে তারপরেও ক্লাসের টাইম ফিক্সড করা হয়েছে। তো ক্লাসের টাইম নিয়ে দেখো তোমরা এইসব নিয়ে কথা বলে সময় নষ্ট করো, ক্লাসের টাইম কি জন্য, এটা পারি, তারপরে কি এই যে অধ্যায় না পড়ে ত্রিকোণমিতি পড়ান, আরেকজনে বলো পরিমিতি পড়ান, আরেকজনে বলো পরিসংখ্যান পড়ান, একজনে বলো বীজগাণিতিক রাশি পড়ান। তো এক একজন এক এক কমেন্ট করো, এই কারণে দেখো কিন্তু পড়াশোনার সময়টা নষ্ট হয়। এতক্ষণ কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাইতো, যতক্ষণ থেকে ক্লাস শুরু হয়েছে এতক্ষণে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাইতো। কিন্তু অঙ্ক শেষ না হওয়ার পিছনে সব থেকে বড় কারণ কি জানো? এই তোমরা কমেন্ট করতেছো ভাইয়া এটা পারি, আরেকজনে কমেন্ট করতেছো ভাইয়া তৃতীয় অধ্যায় পড়ান, একজনে বলতেছো ভাইয়া ত্রিকোণমিতি পড়ান, একজনে বলতেছো ভাইয়া জ্যামিতি পড়ান। তো একটু ওয়েট করো, ক্লাস করো দু একদিন ক্লাস করার পরে তুমি এই কথাগুলো আমাকে তো পেজেও মেসেজ দিয়ে বলতে পারো, বা যখন আমি পোস্ট করি তুমি পোস্টের মধ্যে কমেন্টে বলতে পারো যে ভাই কোন অধ্যায়ে ক্লাস করাবো, যখন তখন বলো এগুলা। তো তখন না বলে তোমরা বলো কখন, ক্লাস টাইমে আসার পরে এই কথাগুলা বলো। তো এই কথাগুলা কি এখন বলতে হবে? এখন বলে সময় নষ্ট করতেছে শুধু। তো একজনের জন্য অনেকগুলা মানুষের সময় নষ্ট হইতেছে, একজনের জন্য অনেকগুলা মানুষের সময় নষ্ট হয়। তো এই সময়গুলো নষ্ট করো না কেউ। তোমাদের যদি কিছু বলার থাকে পেজে মেসেজ দাও, তোমার যদি কিছু বলার থাকে যখন পোস্ট করা হয় তখন তুমি কমেন্ট করো। এতে দেখা যাবে যে তোমারও সময়টা বাঁচবে এবং ক্লাসের মধ্যে যারা থাকবে সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারবে। এবং কি আমি যে পড়ানোর যে একটা ফ্লো থাকে বা একটা ধারা থাকে, তুমি যখন পড়তে বসো তখন যদি বাহিরের বেশি কথা হয় তাহলে দেখবা তোমার পড়াশোনার মুড থাকবে না, মুড চলে যায়। তেমনি আমি এখন ক্লাসে আসছি, এখন তুমি ক্লাস ব্যতীত যদি এক্সট্রা কমেন্ট করো এবং ওইগুলা যখন আমার চোখে পড়ে তখন আমার যে পড়ানোর যে একটা ফ্লো বা আমি যে ধারা নিয়ে পড়াইতে আসছি বা যে মাইন্ডসেট নিয়ে পড়াইতে আসছি এই মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়। তো ওই মাইন্ডসেটটা যখন নষ্ট হয়ে যাবে তখন আর এত সুন্দর পড়ানো হবে না। একটা ক্লাস আমি যতটুকু সুন্দরভাবে নিতে পারবো তোমাদের এত কমেন্ট দেখার পরে, তোমাদের এক একজনের এক এক মতামত দেখার পরে ওই জিনিসগুলো আর থাকবে না। ঠিক আছে, তোমরা এইসব কথাবার্তা পরে বলবা, কমেন্টে বলবা। তো দেখো এখন আমরা এখানে যদি আসি, এটা আমাদের ছিল কি পঞ্চম পদ, এটা ছিল কি পঞ্চম পদ, এটা আমাদের কত পঞ্চম পদ। তাহলে একই ধারার ক্ষেত্রে পঞ্চম পদ কি ভিন্ন ভিন্ন হবে? এই ধারার ক্ষেত্রে প্রথম পদ কি ভিন্ন হবে না, প্রথম পদ এটাই হবে সবসময়। এই ধারার জন্য দ্বিতীয় পদ পি বা পি এর পদের উপর কোনো একটা মান আসতে পারে, তৃতীয় পদ কিউ একটা মান আসতে পারে, চতুর্থ পদ আর এখানে একটা মান আসবে, কিন্তু মান আর এখানে সমানই হবে। তেমনি পঞ্চম পদ যা, এখানে পঞ্চম পদের পরিবর্তে সূত্রের মাধ্যমে যা লিখছি তাও তো একই কথা। এখানে যদি চতুর্থ পদটা সূত্রের মাধ্যমে লিখতাম তাও তো একই কথা আরই হইতো। তৃতীয় পদটাকে যদি সূত্রের মাধ্যমে লিখতাম ar⁴ লিখতাম তাও এটাই আসতো, কি হইতো। তেমনি একইভাবে এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ। তাহলে আমি লিখতে পারি শর্ত মতে এই পঞ্চম পদ ইকুয়াল এই পঞ্চম পদ। তাই যদি হয়, এখন আমি এর মানটা জানি 1/√3 বসাইলাম, r⁴
আর এর উপর পাওয়ার কত 4 ইকুয়াল 3√3। এখন এই আরটাকে তুমি যদি একটা সংখ্যা চিন্তা করো, এটা তো একটা সংখ্যাই, তার উপরে অবশ্যই পাওয়ার আছে। তো এই সংখ্যাটা মূলত লবের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে অনের সাথে গুণ আকারে আছে, এবং এইটা √3 সাথে ভাগ আকারে আছে। তো এই সাইডে যদি ভাগ আকারে থাকে ওই সাইডে যায় কি হবে, গুণ হবে, ওই সাইডে যায় কি হবে, গুণ হবে। আমি একটা লাইন বেশি লিখি, 3√3 গুণন √3। তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো দেখে আমি একটা লাইন বেশি করলাম। দেখো তাহলে r⁴ ইকুয়াল, এখন যদি আমরা √3 আর √3 গুণ করি তাহলে কি হবে, √3 স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে কত 3। তো এখানে তো অলরেডি একটা 3 আছেই, আর এই √3 আর এই √3 যখন স্কোয়ার হলো, √3 স্কোয়ার হলো, তখন অবশ্যই এখানে থাকবে কত 3। √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা থাকবে 3। তাহলে আমি এখন লিখতে পারতেছি r⁴ ইকুয়াল 9। r⁴ ইকুয়াল 9, যে কথাটা আমি এখানে লিখছিলাম 3 লাইন আগে। তো এখানে লিখছিলাম, তো আমি তোমরা বললাও দেখে 2-1 লাইন একটু বেশি করে দিলাম। এখন আমাদের এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার উপরে পাওয়ার 4 দিলে 9 হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার উপরে পাওয়ার 4 দিলে 9 হবে। দেখো তুমি এখানে পাইছো 3 আর 3 গুণ করলে 9 হয়, তাহলে তুমি এই 3 কে লিখতে পারো, দেখো এই 3 কে লিখতে পারি আমরা √3 গুণন √3, তার মানে একটা 3 এর জন্য দুইটা √3, আরেকটা √3 এর জন্য আরো দুইটা √3, আরো দুইটা √3। এখন এই √3টাকে যদি আমি ভিত্তি চিন্তা করি, এই √3টা হলো আমার ভিত্তি। এই √3 গুলো যদি আমাদের প্রত্যেকটা ভিত্তি হয়, তাহলে এই √3 এর উপর প্রত্যেকটার উপর পাওয়ার কত আছে, মানে টোটাল √3টাই আমাদের ভিত্তি, বা টোটাল √3টাই আমাদের একটা সংখ্যা যদি চিন্তা করি, তাহলে এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে। তো ভিত্তি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি √3 1 + 1 + 1 + 1, তার মানে 4। আর আমরা √3 এর উপরে পাওয়ার 4 দেওয়া যে কথা, আর 9 লেখা একই কথা, আর 9 লেখা কি একই কথা। 3 এর উপর 2 দিয়ে করা যাবে, 2 কই, 3 এর উপর 3 কই লিখছি, তোমার কথাটা বুঝলাম না, 3 এর উপর 2 দিয়ে করা যাবে কিনা, কোথায় কোথায় লাইনগুলো বলো, লাইনগুলো বলো। এখানে 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং 6 নং, তারপরে এভাবে লাইন বিনা বিনা বলবো, এটা 7, এটা 8, এটা 9, এভাবে 9 লাইন থেকে বলো যে কয় নাম্বার লাইনে সমস্যা। তো এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি r⁴ ইকুয়াল √3⁴ r⁴ ইকুয়াল √3⁴। তো এখন পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে ভিত্তি ভিত্তি কি হবে, সমান হবে। r ইকুয়াল √3, r ইকুয়াল কি হলো √3। তো আমরা কার মান পাইলাম, এখানে r এর মান পাইলাম। তো দেখো এখানে কার মান পাইছি, আমরা r এর মান পাইছি, r এর মান কত √3। এখন আমার লাগবে কি, মূলত আমার লাগবে বলছে হলো 31টি পদের সমষ্টি লাগবে, 31টি পদের সমষ্টি লাগবে, ঠিক আছে। যদি 31টি পদের সমষ্টি লাগে, তো আমরা এখন এর মান পেয়ে গেছি। ও এটা আমাদের বলছিল পি কিউ আর এর মান নির্ণয় করো, পি কিউ আর এর মান নির্ণয়, পি কিউ আর এর মান নির্ণয় করো। তো কে যেন বলছিল 31টি পদের সমষ্টি, ওইটার দেখে এটা বলে ফেলছি। তো কমেন্ট গুলা দেখেছো, বললাম না এই কমেন্ট গুলো আসলে খুবই তোমরা উল্টা একটার সাথে আরেকটার সাথে মিলে মিলে কমেন্ট করো না। পি কিউ আর এর মান লাগবে, তো আমরা দ্বিতীয় পদ পাইছি। তো এখন যদি মানে আর এর মান পাইছি, এখন যদি আমরা অতএব অতএব ধারাটির দ্বিতীয় পদ, অতএব ধারাটির দ্বিতীয় পদ কি, এ আর ইস r2 - 1 ইকুয়াল টু লেখা যায় এ আর। দেখো এর মান কত, এর মান কত, এর মান হলো আমাদের দেখো এর মান কত পাইছো তুমি, 1/√3। এর মান কত 1/√3 গুণন আর এর মান হলো √3, কাটাকাটি করো আসবে কত 1, কাটাকাটি করলে আসলে কত 1, তার মানে পি দ্বিতীয় পদ পি ইকুয়াল টু লিখে দিবা, পি ইকুয়াল টু এটা ধারাটির তৃতীয় পদ।
ধারাটির তৃতীয় পদ কিউ ইকুয়াল এ আর টু দি পাওয়ার 3 - 1 এ আর স্কোয়ার ইকুয়াল টু এর মান কত 1/√3 এবং আর এর মান কত, আর এর মান হলো √3 স্কোয়ার। √3 স্কোয়ার মানে কি দুইটা √3, আমরা এখানে স্কোয়ার না দিয়ে দুইটা √3 দিয়ে দিই, একদম দুইটা √3 দিলাম, এই √3 এই √3 কাটলাম, তাহলে থাকতেছে কি শুধু √3 থাকলো, কত শুধু √3। এখন যদি ধারাটার তৃতীয় পদ পাইছি, এখন ধারাটার চতুর্থ পদ, ধারাটির চতুর্থ পদ, অতএব ধারাটির চতুর্থ পদ, ধারাটির চতুর্থ পদ আর ইকুয়াল, চতুর্থ পদ কি, চতুর্থ পদ আর, এখানে লিখি চতুর্থ পদ আর ইকুয়াল, নিচে কি দেখা যায়, নিচে কি দেখা যায় 8 নাম্বার লাইনটা আরেকবার বুঝাই দেন। ঠিক আছে, 8 নাম্বার লাইনটা আরেকবার বুঝাই দিম। আচ্ছা সমস্যা নেই, 8 নাম্বার লাইন একটু বুঝাই দিমু। তো নিচে কি দেখা যাইতেছে, আমার এখানে ক্লাস অনেক পরে আসতে আছে, যাই হোক। তো চতুর্থ পদ আর টু দি পাওয়ার কত, চতুর্থ পদ কত হবে, চতুর্থ পদ আর ইকুয়াল, চতুর্থ পদ আর ইকুয়াল এ আর টু দি পাওয়ার, এ আর টু দি পাওয়ার 4 - 1 3। তার মানে এখানে যদি আমরা, আচ্ছা এসএস নেওয়ার জন্য টাইম দিব, সমস্যা নাই। এখানে যদি এর মান কত, এর মান হলো 1/√3 গুণন আর এর মান কত √3, তার মানে তিনটা √3 আছে, তার মানে কয়টা, তিনটা √3, তিনটা √3, একটা √3 কাটলাম, তাহলে আরেকটা দুইটা √3 থাকতেছে, দুইটা √3 মানে কি √3 স্কোয়ার, √3 স্কোয়ার করলে কত হবে 3 হবে, आंसर কত হবে 3 হবে। তাহলে পি কিউ আর এর মান পাইছি। এসএস নাও, যদি এসএস নেওয়ার থাকে, এসএস নেওয়ার হলে এসএস নাও। আর 8 নাম্বার লাইন 7 8 এই লাইনটা একটু একটু পরে বুঝাইতেছি। এসএস নেওয়ার হলে এসএস নাও, বুঝাইতেছি তারপরে। এসএস নাও, এসএস নেওয়ার পরে ওটা বুঝাইতেছি। এসএস নেওয়া হলে লিখবে এসএস ডান, আর যদি বুঝতে পারো তাহলে লিখবা ক্লিয়ার। আর 8 নাম্বার লাইনটা আমি একটু পরে বুঝাইতেছি, অঙ্কটা মুছে দিয়ে জায়গা বের করতে হবে। তো আসো তাহলে এখন নোট ডান, এসএস ডান, যাই হোক। এখন তাহলে ক্লিয়ার হয়েছে না সবার ম্যাথ? ঠিক আছে, নিচেটা বুঝাই দিব এবং 8 নাম্বার এখানে বুঝাই দিব। তো এইটুকু মুছে ফেললাম, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। তো এইটুকুর মধ্যে সমস্যা নাই, জায়গাটা বের করলাম আমরা, এখন এই ম্যাথটুকু বুঝাবো। 8 নাম্বার লাইন। তো এইখানে মূলত যে কাজটা হয়েছে আমাদের, এই যে এর মান দেখো, এই যে প্রথম পদটা কত ছিল 1/√3, আর এই আর ও এটা মূলত পঞ্চম পদ, এটা মূলত পঞ্চম পদ, এটা মূলত পঞ্চম পদ, যার জন্য সমান হয়েছে। সমান লেখার পরে দেখো এই যে এর মানটা বসাইছো, এর মান এ কি ছিল, আর এর সাথে গুণাকারে ছিল না, এ আর এর সাথে গুণাকারে ছিল, এখন এর পরিবর্তে তুমি এই মানটা পাইছো। তারপরে কি লিখছো, আর গুণাকারে, আর টু দি পাওয়ার 4 গুণাকারে, দেখো 4 গুণাকারে লিখছো। তারপরে দেখো এইখানে 3√3, এটুকু তোমার কোনো সমস্যা থাকার কথা না। তারপরে দেখো কথাটা হলো, এইখানে √3টা ছিল, এই যে আমি যদি এখানে লিখি এরকম ভাবে আর টু দি পাওয়ার 4, √3টা যদি নিচে লিখি তাহলে এখানে আসতে আছে 3√3। এখন এই √3টা এখানে ভাগাকারে, তো ওই সাইডে কি হবে, গুণ হবে, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 3√3 গুণন এই √3টা এই সাইডে ভাগাকারে ছিল, ওই সাইডে গুণ হবে, তার মানে এই যে আরেকটা √3 আসলো। তার পরবর্তীতে এই 3 আর এই √3 আর √3 গুণ করে √3 স্কোয়ার হলো, এই স্কোয়ার আর রুট কাটলাম, তাহলে কি থাকতেছে 3 গুণন এই 3টা থাকতেছে, 3 গুণন 3টা থাকলো, 3 গুণন 3 ক্লিয়ার, 3 গুণন 3 ক্লিয়ার। তারপরে এই যে চতুর্থ পদের যে যেটুকু তোমাদের একটু সমস্যা বলতেছো, চতুর্থ পদের টুকু যদি সমস্যা থাকে ওইটা একটু দেখো। চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 - 1, চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 - 1, তাহলে আসবো কি এ আর টু দি পাওয়ার 3।
দেখো এ আর টু দি পাওয়ার 3, তারপরে আসতেছে কি এর মান কত 1/√3 গুণন আর এর মান কত, আর এর মান হলো √3, পাওয়ার কত 3, পাওয়ার 3 মানে এই √3 তিনবার গুণাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি 1/√3 গুণন √3, এটা লিখলাম এটার সাথে কাটার জন্য। তো এখান থেকে যেহেতু একটা লিখছি তার মানে আরো দুইটা আছে, তার মানে √3 স্কোয়ার আছে, এই স্কোয়ার রুট কেটে দিলাম। তো এ ওয়ান এর সাথে স্কোয়ার রুট কেটে দিলে থাকতেছে 1 গুণন 3, তাহলে আসলে কত 3। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের যাদের গণিতের প্রস্তুতি এখনো কিছুটা কম আছে এবং কি ফাইনাল রিভিশন প্রয়োজন, তারা আমাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি টার্গেট জিপিএ 5 কোর্সে ভর্তি হতে পারো। তো তোমাদের জন্য এখন এই ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আমাদের কোর্স ফি থাকবে 500 টাকা, প্রতি সাবজেক্টের কোর্স ফি 500 টাকা, এটা ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে আমাদের এই অফারটা আর থাকবে না। ঠিক আছে, তোমাদের যাদের শেষ মুহূর্তের একটা ভালো প্রস্তুতি প্রয়োজন, অবশ্যই ওখানে আমাদের কয়েকটা অধ্যায়ের ক্লাস হয়ে গেছে, কিন্তু ক্লাস হলেও ওগুলো প্রত্যেকটা রেকর্ড আছে, তোমরা ওখান থেকে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবা। তো ওই কোর্সে ভর্তি হলে তোমার প্রতি সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, এবং যদি ফ্রি ক্লাস নাও হয় তারপরেও তোমার গণিতে 4 দিন ক্লাস থাকবে, এবং ওই 4 দিন ক্লাস করলে, তো এই গণিতের 4 দিন ক্লাস যদি তুমি করো ইনশাল্লাহ ওখান থেকে তোমার গণিতের সকল সমস্যা দূর হয়ে যাবে। কারণ ওইখানে আমরা টাইপ অনুযায়ী পড়বো, এখানে আমরা সৃজনশীল অনুযায়ী পড়বো, তো এখানে টাইপ অনুযায়ী পড়বো। আর টাইপ অনুযায়ী পড়ার যে মজা, যদি একবার পড়ো তারপরে বারবার মনে হবে যে না টাইপ অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টই পড়াক, এরকম মনে হবে। না কালকে ক্লাস নাই, কিন্তু কোর্সের ক্লাস আছে। সপ্তাহে 3 দিন ক্লাস তোমাদের, শুক্রবার আর হলো সোমবার এবং মেবি বুধবার। শুক্রবার সোমবার বুধবার মেবি ফ্রি ক্লাস আছে, 3 দিন ফ্রি ক্লাস। তো আসো এখন আমরা পরবর্তীতে অঙ্কটা ছিল একটি সমান্তর ধারার 19তম পদ 74 এবং 26তম পদ 102 হলে ধারাটার 31 সংখ্যক পদের সমষ্টি চাইছে। দেখো টাইপ অনুযায়ী পড়লে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টই সহজ মনে হবে। তোমরা টাইপ অনুযায়ী পড়লে একটা অধ্যায় থেকে বা একটা বই থেকে সর্বোচ্চ 100টা ম্যাথ পড়তে হয়, একটা বই থেকে 70-80টা ম্যাথ পড়লে মোটামুটি হয়ে যায়। তো এখান থেকে তুমি 100টা ম্যাথ পড়লে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো আসো এখন আমাদের আরেকটা যে ম্যাথ ছিল ওই ম্যাথটা করব। তো এই ম্যাথটার ক্ষেত্রে লেখো দেওয়া আছে ঘ নাম্বার, দেওয়া আছে সমান্তর ধারার সমান্তর ধারার 19তম পদ 74 এবং সমান্তর ধারার 26তম পদ 102 102 102। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা 122 হবে না কত হবে এটা আমরা পরে দেখি, সমষ্টি যেহেতু বলছে, তো 31 সংখ্যক পদের সমষ্টি বলছে, বেশি হবে অ্যান্সার। তো 26তম পদের মানে যদি 102 হয় তাহলে 26তম পদের সমষ্টি 102 মানে 200-র বেশি হয়ে যাবে। 26তম পদের মানে যদি 102 হয় তাহলে সমষ্টি আর অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস যা ছিল আমরা লিখে নিলাম। কি কি ছিল আমাদের 74 আর 102। তো এই দুইটা পদ ছিল আমাদের সমান্তরাল ধারার 19তম পদের মান এবং 26তম পদের মান। কলমের কালি, যাই হোক। তো আসো তারপরে আসো আমরা ধরি সমান্তর ধারার
প্রথম পদ এ ইকুয়াল প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি তো ঠিক আছে, তাহলে সমান্তর ধারার n-তম পদের মান, 19তম পদের মান, 26তম পদের মান লিখলাম। তার পরবর্তীতে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো এখন দেখো আমরা n-তম পদের সূত্রটা এই কারণে লিখলাম কারণ n-তম পদের মান মানে তম পদের মান দেওয়া আছে বিদায় আমরা লিখছি n-তম পদ। যদি সমষ্টি দেওয়া থাকতো তখন লিখতাম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা। তাহলে অতএব সমান্তর ধারার কোন কোন সমষ্টিতে পদ ছিল? 19তম পদ a প্লাস 19-1 ইন্টু ডি। তো আস্তে আস্তে কি তাহলে আমাদের এখানে a প্লাস 18 ডি। তারপরে আবার যদি আমরা লিখি আরেকটা দেওয়া ছিল 26তম পদ, অতএব সমান্তর ধারার 26তম পদ a প্লাস 26-1 ইন্টু ডি। তাহলে আস্তে আস্তে a প্লাস 25 ডি। তো দুইটা জিনিস আসলে আমরা পাইলাম এগুলা। তো এখানে দেখো, তো এদিকে দেখো, তাহলে আমরা না করে অ্যান্সার হয়ে যায় ভালো। তাহলে আমরা 19তম পদ পাইছি 19তম পদ, 26তম পদ পাইছি 26তম পদ। তাহলে এই দুইটা কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তমতে a প্লাস 18d ইকুয়াল 74 এবং a প্লাস 25d ইকুয়াল 102। সমীকরণ দাও দুইটা, 1 নং 2 নং। এখন 2 নং মাইনাস 1 নং করবো আমরা। কি? 2 নং মাইনাস 2 নং বিয়োগ 1 নং। তো 2 নং বিয়োগ 1 নং হলে কি হবে? a প্লাস 25d, আগে এটা লিখবো যেহেতু আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করতেছি, a মাইনাস 18d ইকুয়াল 10274। তো কাটাকাটি করলে এখানে যদি আমরা যেহেতু তো আমরা যোগ করি, তো না বিয়োগ করবো আমরা, হ্যাঁ বিয়োগ আমরা যদি দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে a কাটা যাব, সমষ্টি সবারই হয়ে গেছে। 31তম পদের সমষ্টি কত আসছে সবার? 1922। গুড। তো 1922 আসছে সবারই, ভালো। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে চিহ্নগুলা কি হবে? পরিবর্তন হবে, চিহ্নগুলা পরিবর্তন হবে। তাহলে এই এ কাটলাম, 25d থেকে যদি 18d চলে যায় তাহলে থাকবে কত? 7d ইকুয়াল কত থাকে এখানে দেখো তো? 28 থাকে না? 28। তাহলে অতএব d ইকুয়াল 28/7 ইকুয়াল 4×7 28। ডির মান আসতেছে 4। ডির মান কত আসছে? 4। তো ডির মান পেয়ে গেছো। এখন এই ডির মানটা 1 নং সমীকরণে, একটা সমীকরণে বসাও, 1 নং সমীকরণে বসায় দাও। ডি এর মান, কলমে কালি শেষ, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল? a প্লাস 18d
তো ডি এর মানটা বসাই দিই একবারে, গুণন 4 ইকুয়াল 74। তো দেখো এ ইকুয়াল, এটা গুণ করলে কত হয় দেখো তো, গুণ করলে কত হয়, 4 8 32 72 মেবি, ইকুয়াল 74 মাইনাস 72, তাই হয় না? তাহলে এ ইকুয়াল টু আসতেছে কত, 2। এ ইকুয়াল টু কত আসলো, 2। তো তারপরে আসো দেখি, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি কত, সূত্র কি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, তারপরে আসো, তো অতএব সমান্তর ধারার প্রথম কত সংখ্যক পদ চাইছে আমাদের, কত সংখ্যক পদ চাইছে, সমান্তর ধারার প্রথম 31 সংখ্যক পদ, 31 সংখ্যক, প্রথম 31 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে n এর জায়গায় কত হবে, এখন n এর জায়গায় হবে 31/2 ইন্টু 2a, এর মান কত, 2। তো আমরা এখানে 2টা গুণাকারে রাখবো, তারপরে কি প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। তো এখন দেখো 31 থেকে যদি 1 চলে যায়, 31 থেকে যদি কি বুঝলাম না তোমরা, সমান্তর ধারার 31তম পদের সমষ্টি 1922। তো দেখো এখন যদি এখান থেকে 31 থেকে যদি 2 চলে যায়, আমরা এখানে জায়গা কই, এদিকে লিখি, এইটুকু সবার কমপ্লিট না, এইটুকু সবার কমপ্লিট হয়েছে না, এইটুকু সবার কমপ্লিট না, এইটুকু সবার কমপ্লিট হয়েছে না, এমবি শেষ, এটুকু তো সবার কমপ্লিট। তো এখন ওই যে এখানে যে ক্যালকুলেশনটুকু বাকি আছে, ক্যালকুলেশনটুকু আমরা এখানে নিয়ে আসি। তো এইখানে ক্যালকুলেশনটুকু যদি লিখি তাহলে আসবে আমাদের 31/2, 2 কমন নিলাম, এখানে 2 থাকতেছে, ওইখানে 30, এক লাইন আমরা কম করব, তাহলে একটা লাইন যদি কম করি তাহলে এখানে আমরা লিখতে পারি 15d, 15d, ও ডির তো মান আছে, ডির মান বসাই, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা এখানে একটু করি, তাহলে এখান থেকে 2 4 লেখা একবারে, 4 প্লাস 31 30 গুণন ডির মান কত, ডির মান 4। তো এখান থেকে 2 কমন নাও, তাহলে 31/2, অথবা তুমি গুণ করে দিতে পারো, তাহলে এখানে থাকতেছে কত, 2 যদি কমন নাও তাহলে 2 প্লাস 2 যদি কমন নাও তাহলে 15, 4 15 60, তাহলে 2 কাটো, 31, এখানে কত আসতেছে, গুণন 62। অ্যান্সার মিলাও তো দেখি সবাই, অ্যান্সার মিলাও সবাই, কত হয়েছে, 2 62 গুণন 31, 2 6, 1 ঘর কাটা, 3 2 6, তারপরে 3 6 18, কত হইতেছে, 2 6 2 12, 2 19, 1922। তো এইখানে আমাদের একটা প্রশ্ন আসছে, তো আমরা একটু প্রশ্নটা সমাধান করি নাকি, আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা সমাধান করি, তো তোমরা কি বলো?
প্রশ্নটা মেবি এটাই। তো এখানে আমার সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে। তো আমি এটা আশা করি কমপ্লিট, সবাই আগে আগে অ্যান্সার বলছো। তো ওই প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন আসছে, দেখে একটা কোশ্চেনটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো মেবি আমাদের কোর্সের স্টুডেন্ট, তো আমাদের কোর্সের স্টুডেন্ট কি কেউ তুমি? যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হয় তাহলে তো প্রায়োরিটি আরো বেশি পাবে। তো বলছে একটা কোশ্চেন দিছে এখানে এরকম 2.52 গুণন 10^4 এর সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ নিচের কোনটি? এর সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ নিচের কোনটি? কে দিছো এটা? কে দিছো এটা? জি স্যার। আসছো? নাইমা আসছে অনেকদিন পর। ওকে সবাই ওয়েলকাম জানাও। দেখো, তো এইটাকে তুমি যখন স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করবা, তো জাস্ট এটাকে তুমি যদি সিম্পলি ভাবে চিন্তা করো, 2.52 ভাগ করে দাও। কয়টা শূন্য আছে? 4টা শূন্য না? 4টা শূন্য দ্বারা ভাগ করে দাও। তো তুমি যদি ক্যালকুলেটর এটা দাও তাও অ্যান্সারটা আসবে, ক্যালকুলেটর যদি এটা দাও তাও অ্যান্সার আসবে। তো আবার আরেকভাবে আসে, আমরা বলছি যে এখানে পাওয়ার যদি বাড়াইতে হয়, তার মানে মাইনাস আছে, পাওয়ার 4 বাড়াইতে হবে। পাওয়ার 4 বাড়াইতে হলে মান কমাইতে হবে। মান কয় ঘর কমাইতে হবে? 4 ঘর কমাইতে হবে। মান 4 ঘর এদিকে আসতে হবে। তার মানে আমি যদি 1 ঘর আসি, যদি দশমিকটাকে এই দশমিকটাকে টাইলে যদি এখানে নিয়ে আসি, তাহলে পাওয়ার হবে 3। তার মানে দশমিকটা এখানে আসলো। যদি দশমিকটা আরেক ঘর নিয়ে আসি, তাহলে পাওয়ার হলো 2। যদি দশমিকটা আরেক ঘর নিয়ে আসি, তাহলে পাওয়ার হলো 1। তাহলে দশমিকটা যদি আরেক ঘর নিয়ে আসি, তাহলে পাওয়ার হবে কত? 0। তো এরকম ভাবে আমরা দশমিকগুলাকে টেনে নিয়ে আসবো। শুধু দশমিকগুলা কি করব? টেনে নিয়ে আসবো। কয় ঘর পর্যন্ত নিয়ে আসবো? কয় ঘর পর্যন্ত নিয়ে আসবো? 4 ঘর পর্যন্ত। তাহলে 4 ঘর পর্যন্ত যদি নিয়ে আসি, তো আমাদের 4টে ঘর ছিল না, 2টা শূন্য দিয়ে নিলাম। তো আমরা কয়টা 4টে শূন্য দিয়ে নিলাম। 4টে যদি শূন্য দিয়ে নিই তাহলে নিয়ে আসো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে আমরা এইখানে নিয়ে আসলে তো এটা আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা কি আসতেছে? 0.000252। তো ক্লিয়ার হয়েছে এটা? তো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি এই অঙ্কগুলা ক্যালকুলেটর থেকে হাতে হাতে তাড়াতাড়ি করতে পারবা। আমার কাছে এখানে ক্যালকুলেটর নেই, আমি ক্যালকুলেটর দিয়ে তোমাকে কেমন এখানে বুঝাবো। তুমি ক্যালকুলেটর লিখবা 2.52 গুণন, ক্যালকুলেটর হাতে নিবা, পাওয়ার 10 দিয়ে 10 দেওয়ার পরে তুমি পাওয়ার ইনভার্স 4 দিয়ে দিবা। তো ক্যালকুলেটর এটা ডাইরেক্ট চাপ দিলে আসা পড়ে। তো বৈজ্ঞানিক রূপ প্রকাশ করা তো তোমাদের এর আগেও বুঝাইছি প্রত্যেকটা জিনিসই। তো দেখো, তাহলে তুমি এটা ক্যালকুলেটর করতে পারো, অথবা তুমি যদি এটা পাওয়ার কাজ যদি তুমি এইভাবে নিয়ে আসো 4 ঘর, তাহলে এটা হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এটা? তো তাহলে আমাদের সমান্তর ধারা থেকে আর দুই তিনটা ম্যাথ আছে। দুইটা পদের সমষ্টি দেওয়া থাকলে পদ সংখ্যা নির্ণয় বা সমষ্টি নির্ণয়, একটা পদের সমষ্টি দেওয়া থাকলে আরেকটা পদের সমষ্টি নির্ণয়। এই দুইটা ম্যাথই আমাদের এখান থেকে আছে। তো এই দুইটা ম্যাথ আমরা সামনের ক্লাসে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই দুইটা ম্যাথ করলে এগুলা শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। এর পরবর্তীতে নতুন একটা অধ্যায় আমরা শুরু করব। তো এখন আমরা আপাতত এই দুইটা অধ্যায়, মানে এখানে আর বাকি দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ করব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস বুধবার নাকি? বুধবার মেবি। পরবর্তী ক্লাস মেবি বুধবার মনে হয় না, আজকে সোমবার। তো তোমাদের ক্লাস হলো শুক্রবার, সোমবার, শুক্রবার, সোমবার। আজকে সোমবার ক্লাস হলো না, শুক্রবার, সোমবার, তারপর হলো বুধবার মেবি।
এই 3 দিন মেবি তোমাদের ফ্রি ক্লাস। হায়ার ম্যাথ ফ্রি ক্লাস হবে না ভাইয়া, কারণ আমাদের ওইখানে আরো 11টা ক্লাস নিতে হয়, তো 11টা ক্লাস নেওয়ার পর আর সময় নেই। আমি তোমাদের বলছি যে আমাদের ওইখানে 11টা ক্লাস নিতে হয় প্রতি সপ্তাহে, 11টা, ওইখানে 11টা ক্লাস, তোমাদের এখানে 3টা ক্লাস, টোটাল 14টা ক্লাস অনলাইনে নেওয়া, 7 দিনে 14টা ক্লাস, প্রতিদিন 2টা করে। তো এখানে প্রতিদিনই ক্লাস থাকতেছে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা অধ্যায়েরই মোটামুটি আমরা ওইখানে পড়াচ্ছি। তো ওইখানে যেহেতু ফ্রিতে, এমসিকিউটা ফ্রিতে দিয়ে দিব, যাও এমসিকিউ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ, এমসিকিউ রেকর্ড ক্লাস দিব। তো এমসিকিউ রেকর্ড ক্লাস দিব রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ক্লাস দেওয়া শুরু হয়েছে, ওইখান থেকে ক্লাসগুলো দেখবা। রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেল, রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলতে, ওইখানে আমরা তোমাদের দেওয়া হবে। পদার্থ ক্লাস রুটিনটা তোমাদের একদম পাবলিশ করে দিবনি, তখন তোমরা দেখে নিও। পদার্থ ক্লাস হলো শুক্রবার, পদার্থ ক্লাস শুক্রবার, শনিবার নাই রবিবার, সোমবার নাই মঙ্গলবার, বুধবার নাই বৃহস্পতিবার। তো পদার্থ ক্লাস হলো শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, 4 দিন পদার্থ ক্লাস। শুক্রবার, রবিবার, তারপরে হলো মঙ্গলবার এবং বৃহস্পতিবার হলো পদার্থ ক্লাস, 4 দিন পদার্থ। ফ্রি ক্লাস পদার্থ হয় না। কেমিস্ট্রি ক্লাস হয় না, ইংলিশ ক্লাস হয় না, 3টা ক্লাস হয়। গণিত, উচ্চতর গণিত, পদার্থ। তো এই 3টা সাবজেক্টের ক্লাস হয়, আর বাইরের কোনো সাবজেক্টের ক্লাস এখন আপাতত হবে না। তো এই পর্যন্তই হবে। আর যারা ভর্তি হতে ইচ্ছুক, যাদের মনে হয় যে না আরো ভালো প্রিপারেশন প্রয়োজন, একটা রিভিশন প্রয়োজন, তো এবং টাইপ অনুযায়ী ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন প্রয়োজন, প্রত্যেকটা সাবজেক্ট বলতে 3টা সাবজেক্টের রিভিশন প্রয়োজন, তারা ভর্তি হতে পারো। তো 3 সাবজেক্ট মানে প্রতি সাবজেক্ট তারা ভর্তি হতে পারবে এখন মাত্র 500 টাকা দিয়ে, জাস্ট এটা কয়েকদিন ফ্রিতে শুধুমাত্র গণিত ক্লাস হয়। আচ্ছা, তাহলে তোমরা সবাই পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবা, আর সবাই পেজটা অবশ্যই লাইক করে রাখবা। আর ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো যারা এখন দেখতে পারো নাই, যারা লাস্টে আসছো, বা তোমরা এখন যারা ক্লাসটা করতে পারো নাই, তারা পরবর্তীতে ওইখান থেকে ক্লাসটা করে নিবা। ঠিক আছে, যারা এখন ক্লাসটা করতে পারো নাই তারা পরবর্তীতে ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো। আর পেজটা অবশ্যই লাইক করে রাখবা যেন পরবর্তীতে তুমি এখান থেকে ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।